হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ ভৌতবিজ্ঞান দশম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যেটা এবারে যারা মাধ্যমিক দেবে এবং যারা ক্লাস 10-এ উঠেছ তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা এই মাধ্যমিক থেকে যারা 11-এ সায়েন্সে পড়বে তাদের প্রাইমারি হিসাবে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। তো এই চ্যাপ্টারটা আমি তোমাদেরকে ডিটেলসে এখানে পড়াবো। তো চ্যাপ্টারটা শুরু হলো চলতড়িৎ, কারেন্ট ইলেকট্রিসিটির আজকে পার্ট 1। এই পার্ট 1-এ তোমরা কি কি পড়বে? প্রথম হচ্ছে তড়িতের ইতিহাস। তড়িতের ইতিহাস সম্পর্কে আমরা একটু জানব। আধান সম্পর্কে আমরা ধারণা নেব। আধানের ধর্মাবলী কি জানব। আধানের কোয়ান্টায়ন, যেটা তোমরা দেখেছো কিউ সমান এনই। তোমাদের এটা অনেক 1 নম্বরের প্রশ্ন আসে, আবার এখান থেকে ছোট অঙ্কও দেয়। এরপরে কি জানবো না, তড়িতের ইলেকট্রনীয় তত্ত্ব, ধারণাটা জানবো। তারপরে আধানের এককগুলো, এটা দেখেছো তোমাদের মাঝে মধ্যেই দেয় আধানের একক থেকে স্ট্যাট কুলম বা এই ধরনের কুলম ডেফিনেশান। আচ্ছা, তারপরে হচ্ছে 1 অ্যাব কুলম সমান কত স্ট্যাট কুলম, কত কুলম, এটাও কিন্তু টেস্ট এবার যারা করছো তারা দেখতে পাবে। এই ডাটাটা তোমাদের বের করতে আসে, তো একটু দেখে নিলেই তোমরা নিজেরাই সহজেই বের করতে পারবে। আর তারপরে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হলো 1 মোল ইলেকট্রনের আধান সমান কত কুলম। হ্যাঁ, এইটাও কিন্তু খুব সহজেই বের করতে পারবে, এটা একটু দেখে নাও। পরে হচ্ছে স্থির তড়িতের ধারণা, আর হচ্ছে চলতড়িতের ধারণা। তো শুরু করা যাক। প্রথম হচ্ছে তড়িতের ইতিহাস। মানে তড়িৎ, অনেকেই দেখেছে বজ্রপাত বা কোনো কিছুকে যদি আমরা কোনো যেমন একটা চিরুনিকে যদি মাথায় আমরা আঁচড়ে যদি দেখি যে ছোটো কাগজকে আকর্ষণ করছে, তো প্রাচীনকালেও এই বিদ্যুৎ বা এই ছোটোখাটো অনেক জিনিস তাদের কাছেও ছিল একটা রহস্যের। তো সেই তারপরেই ধীরে ধীরে তড়িৎ সম্পর্কে আমরা আজ অবধি অনেকটাই এগিয়ে এসেছি। তো প্রথমে মানে ইলেকট্রিসিটি, তড়িৎ যে কবে আবিষ্কার হয়েছে এটা কিন্তু খুবই বলা কঠিন। হ্যাঁ, এটা খুবই বলা কঠিন যে প্রথম কবে আবিষ্কার হয়েছে। তাও তোমরা দেখতে পাচ্ছ যে বিজ্ঞানী একজন, উনি খ্রিস্টপূর্ব 600 অব্দে গ্রিক দার্শনিক থেলস, হ্যাঁ, মনে করা হয় যে গ্রিক দার্শনিক থেলস তিনি লক্ষ্য করেন যে অ্যাম্বার, যেটা পাইন গাছের আঠাকে পশম দিয়ে ঘষলে ছোট হালকা বস্তুকে আকর্ষণ করতে পারে। সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 600 অব্দে। বিজ্ঞানী হচ্ছে দার্শনিক থেলস, গ্রিক দার্শনিক। তো এটাকেই মোটামুটিভাবে একটা প্রথম ধারণা হিসাবে ধরে নেওয়া যায়। মানে আজ থেকে তাহলে কত বছর হচ্ছে, প্রায় 2600 বছর আগে। হ্যাঁ, 2600 বছর আগে তিনি দেখেন যে এই যে অ্যাম্বার থেকে পশম দিয়ে ঘষলে ছোট্ট হালকা বস্তুকে আকর্ষণ করতে পারে। মনে করা হয় তখন থেকেই প্রায় ইলেকট্রিসিটির যে সূচনা। কিন্তু অ্যাকচুয়ালি যে প্রথম কবে আবিষ্কার হয়েছিল এটা কিন্তু খুবই বলা কঠিন। তারপরে কী হলো, অনেক বিজ্ঞানী এসছেন, তাদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটাই আমরা জানব। কি না, তাদের মধ্যে প্রায় 1600 খ্রিস্টাব্দে উইলিয়াম গিলবার্ট, ইনি ইনি কি বললেন, ইনি বললেন যে শুধু অ্যাম্বারই নয়, আমরা আগে দেখলাম কি তেলস বলেছিলেন যে অ্যাম্বার আর পশমের যে যদি ঘষা হয় তাহলে আকর্ষণ করে, কিন্তু উনি বললেন না, শুধু অ্যাম্বার নয়, এদের এছাড়া অনেক পদার্থ রয়েছে, যেমন এবনাইট, রাজন, কাঁচ প্রভৃতি, তারাও কিন্তু এ ধরনের আচরণ করে। সেটা কিন্তু দীর্ঘ সময় পরে, মানে 1600 খ্রিস্ট, সেটা ছিল খ্রিস্টপূর্ব 600 অব্দে, আর এটা হচ্ছে খ্রিস্টাব্দ 1600 খ্রিস্টাব্দ, উইলিয়াম গিলবার্ট। তো তিনি লক্ষ্য করেন যে এবনাইট, রজন, কাঁচ মানে অ্যাম্বার ছাড়াও অনেকেই কিন্তু এই ধরনের ঘটনা দেখায়। তো সেই অ্যাম্বারকে গ্রিক ভাষায় যেহেতু ইলেকট্রন বলে মনে করা হয় কিন্তু যে যেহেতু ইলেকট্রন বলা হয়, তাই সেইখান থেকে এসছে ইলেকট্রিসিটি। গ্রিক ভাষায় ইলেকট্রন বলা হয় অ্যাম্বারকে, আর মনে করা হয় যে সেইখান থেকে এই টার্মটা এসছে ইলেকট্রিসিটির। তো এরপরে আরেকজন বিজ্ঞানীর নাম বলতেই হবে, যিনি হলেন বিজ্ঞানী বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। তিনি বলেছেন যে আধান তো দু প্রকার, আমরা দেখব, একটা হচ্ছে ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান। ইনি এর নাম দেন যে আধান যে দু প্রকার, একটাকে ধনাত্মক আধান পজিটিভ চার্জ, আর একটাকে নাম দেন ঋণাত্মক আধান বা নেগেটিভ চার্জ।
কোন বিজ্ঞানী নাম দেন? না বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। এটা কিন্তু তোমাদের অনেক এমসিকিউতে এসছে যে ইলেকট্রনের আধান, ধনাত্মক আধানের ঋণাত্মক আধান কোন বিজ্ঞানী নামকরণ করেন? এটি নাম দেন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। আচ্ছা, এরপরে আমরা দেখব তড়িৎ আধান বা ইলেকট্রিক চার্জ কি। তো ইলেকট্রিক চার্জ জানতে গেলে যেমন তোমরা মহাকর্ষ সূত্র যখন পড়েছিলে তখন সেখানে বেসিক জিনিস কী ছিল? না ভর, মাস। তো এই মাস যেমন ধরনের একটা কনসেপ্ট, এখানেও ভরের মতো আধান ও পদার্থের একটা নিজস্ব বা স্বকীয় ধর্ম। সেখানে নিজস্ব বা স্বকীয় ধর্ম কী ছিল? যখন আমরা মহাকর্ষ পড়েছিলাম তখন ছিল ভর। আর এখানে আমরা দেখব এখানে ভরের মতো আধানও কিন্তু একটা নিজস্ব বা স্বকীয় ধর্ম। খুবই গুরুত্বপূর্ণ লাইন এটা। ভরের মতো আধান ও পদার্থের একটি নিজস্ব বা স্বকীয় ধর্ম। তাহলে এর ডেফিনেশন আমরা কি বলবো? না যে ধর্মের জন্য কোনো বস্তু অপর কোনো তড়িৎগ্রস্ত বস্তু বা অনাহিত বস্তুর উপর তড়িৎ বল প্রয়োগ করে তাকে তড়িৎ আধান বা আধান বলা হয়। যেমন একটা আধান একটা আধানকে আকর্ষণ করে, আবার কোনো সময় দেখা যায় একটা আধান একটা আধানকে বিকর্ষণ করে। আবার যখন যেমন আমরা চিরুনি ঘষার ফলে কিছু কাগজকে আকর্ষিত করলো অনাহিত বস্তুকে, তাহলে সেখানেও আকর্ষণ হচ্ছে। মানে এই যে ধর্মের জন্য এটা হচ্ছে সেটাকে আমরা বলবো তড়িৎ আধান। বুঝতে পারলে? তাহলে যে ধর্মের জন্য কোনো বস্তু অপর কোনো তড়িৎগ্রস্ত বস্তু বা অনাহিত বস্তুর উপর তড়িৎ বল প্রয়োগ করে তাকে তড়িৎ আধান বা আধান বলা হয়। আচ্ছা, এরপরে আমরা দেখব আধানের ধর্মাবলী, যেটা খুবই গুরুত্বপূর্ণ, খুব মন দিয়ে শোনো। প্রথম কি না, এটা তোমরা সবাই জানো যে বিপরীতধর্মী তড়িৎ আধান পরস্পরকে আকর্ষণ করে, সমধর্মী তড়িৎ আধান পরস্পরকে বিকর্ষণ করে। মানে ধনাত্মক আধানকে বিকর্ষণ করবে, ধনাত্মক আধান ঋণাত্মক আধানকে আকর্ষণ করবে। বিপরীতধর্মী তড়িৎ আধান পরস্পরকে আকর্ষণ করে, সমধর্মী তড়িৎ আধান পরস্পরকে বিকর্ষণ করে। দ্বিতীয় নম্বর খুবই গুরুত্বপূর্ণ, না কোনো বিচ্ছিন্ন সংস্থা অর্থাৎ যেটা আইসোলেটেড সিস্টেম, যেমন থার্মোফ্লাক্সের মতো জিনিস, বলা হচ্ছে কোনো বিচ্ছিন্ন সংস্থার মোট তড়িৎ আধান সর্বদা ধ্রুবক, এর সৃষ্টি বা ধ্বংস হয় না। কেবল একটি বিচ্ছিন্ন সংস্থার এক অংশ থেকে অন্য অংশের স্থানান্তর ঘটে। বুঝতে পারলো? যদি আমার বিচ্ছিন্ন সংস্থা না হয় তাহলে তার আধান কিন্তু সর্বদা ধ্রুবক থাকবে, এর সৃষ্টি বা ধ্বংস হবে না। এরপরে না কোনো আহিত বস্তুর আধান সর্বদাই ইলেকট্রনের আধানের পূর্ণ গুণিতক। এটাই আধানের কোয়ান্টায়ন নীতি, যেটা আমরা একটু পরে পড়ব। তো এখানে বলা হচ্ছে কি যে কোনো বস্তুর আধান কি হয় না ইলেকট্রনের আধানের পূর্ণ গুণিতক হবে। ইলেকট্রনের আধান যদি এখানে বলা হয় তাহলে বলা হলো ধরো 5e, কারো হয়তো বলা যাবে 85, -85 +85। তো পূর্ণ গুণিতক হবে, যেটাকে আমরা কোয়ান্টায়ন বলবো। বুঝতে পারলে? এরপরে কি আছে না তড়িৎ আধান একটা স্কেলার রাশি। তড়িৎ আধান কিন্তু একটি স্কেলার রাশি, তাই এর যে সংযোজনশীল, এর প্রকৃতি কী হবে? সংযোজনশীল। মানে একটা বীজগাণিতিক যোগফল মেনে চলবে, এটা তো ভেক্টর নয়, তাই বীজগাণিতিক যোগফল যেহেতু মেনে চলবে, তাহলে টোটাল যদি অনেক এন সংখ্যক আধান থাকে, প্রতিটার আধান যদি Q1, প্রতিটার আধান যদি Q1 Q2 Q3 হয়, এর মধ্যে অনেক আছে, তো সবগুলোর যোগফলটা হবে টোটাল আধানটা হবে, সবগুলোর যে যোগফল হবে টোটাল। মানে সিম্পলি কথাটা বলা হচ্ছে বীজগাণিতিক নিয়ম মেনে চলবে। বুঝতে পারলে তোমরা? এরপরে হচ্ছে আধানের কোয়ান্টাম, যেটা আমি আগে বললাম। আধানের কোয়ান্টাম কি, এটা একটু দেখে নাও। আধানের কোয়ান্টাম হচ্ছে কোনো আহিত বস্তুতে উপস্থিত মোট তড়িৎ আধানের পরিমাণ। একটা বস্তুতে মোট তড়িৎ আধানের পরিমাণ সবসময় কি হবে না ইলেকট্রনের আধানের পূর্ণ সংখ্যক সরল গুণিতক হয়। এই ঘটনাটাকেই বলা হচ্ছে আধানের কোয়ান্টায়ন। সবসময় ইলেকট্রনের আধানের পূর্ণ গুণিতক হবে। যেমন ধরলাম কোনো আহিত বস্তুর আধান হচ্ছে কিউ, ক্যাপিটাল কিউ। কোনো আহিত বস্তুর আধান হচ্ছে এখানে ক্যাপিটাল কিউ। তো এবার কিউ সমান এনই, আবার তোমরা এখানে প্লাস মাইনাস এনইও লিখতে পারো। আমি এখানে কিউ সমান এনই লিখেছি, এনের জায়গায় আমরা কি লিখে দেবো? +-0, 1 2 3 আধানের অনুযায়ী। তো এখানে হচ্ছে ইলেকট্রনের আধান, আমরা এখানে স্মল ইটাকে ইলেকট্রনের আধান হিসাবে দেখব। তো এই টোটাল যে আধানটা, তাহলে বস্তুর আধান কিউ হলো, তাহলে কিউ সমান কি হবে? N × E।
এটাই হচ্ছে আধানের কোয়ান্টাম, মানে ইলেকট্রনের আধান যা হবে তার পূর্ণ গুণিতক হবে। এই যে বললাম 5e 6e, ভগ্নাংশ কিন্তু হবে না। তাই বলা হচ্ছে দেখো যে এর তাৎপর্য তাহলে কি, এর তাৎপর্য হলো কোনো বস্তুতে আধানের পরিমাণ হলো ইলেকট্রনের আধানের ভগ্নাংশ হতে পারে না, সবসময় পূর্ণ গুণিতক হবে। সবসময় কি হবে? পূর্ণ গুণিতক হবে। তাই এইটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে আধানের কোয়ান্টায়ন, মানে সবসময় ইলেকট্রন আধানের পূর্ণ সংখ্যা হবে, কখনোই ভগ্নাংশ হবে না। মানে এই যে বলা হচ্ছে না নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তন, মানে কন্টিনিউয়াস হবে না, এর পুরো পূর্ণ সংখ্যক 1 2 3 1.5 ইন্টু ই, 1.6 ইন্টু ই, এরকম কিন্তু হবে না। 1e 2e 3e 4e 5e হতে থাকবে, মানে এটা একটা নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তন হবে না। আর ইলেকট্রনের এই যে মানটা তাহলে কি হলো? ভগ্নাংশ হতে পারে না, বারবার বলছি আমি একটা কথা। তো এই ঘটনাটাকে আমরা বলা হচ্ছে কোয়ান্টায়ন। কিউ সমান এন ই, কিউ হচ্ছে টোটাল আধান, এন হচ্ছে পূর্ণ সংখ্যা কত, আর ই হচ্ছে ইলেকট্রনের আধান। বুঝতে পারলে? এর পরের পার্ট ইলেকট্রনীয় তত্ত্ব। দেখো তো যত বস্তু রয়েছে, এখানে বলে দেই, যত বস্তু রয়েছে সব বস্তু কী দিয়ে তৈরি? পরমাণু দিয়ে তৈরি। পরমাণু, পরমাণুর মধ্যে একটা যদি পরমাণু হয়, যদি দেখি তার নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? মানে বাকি বাদ দেয়, মেন যদি আমি তিনটে কণা ধরি, তার পরমাণুর নিউক্লিয়াসে থাকে নিউট্রন, নিউট্রনকে আমি এন বললাম, আর প্রোটনকে আমি পি বললাম। আর বাইরে যে কক্ষগুলোতে কি থাকে? ইলেকট্রন থাকে। বাইরের কক্ষগুলো মানে ভিতরে থাকে প্রোটন নিউট্রন, যেটা নিউক্লিয়াসের মধ্যে, বাইরে থাকে কে? ইলেকট্রন। তো তিনটে মেন কণা, বাকি কণাকে আমি, এর মধ্যে কিন্তু অনেক জিনিস রয়েছে যেটা আমি বললাম না, আমি সাধারণ যে কণাগুলোর কথা বললাম। নিউট্রন, নিউট্রন হচ্ছে নিস্তড়িত। নিউট্রনের নিস্তড়িত আমি এখানে 0 লিখলাম আধান। নিউট্রনের নিস্তড়িত। প্রোটন হচ্ছে প্লাস মানে পজিটিভ ধর্মী, আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক ধর্মী। এটা তোমরা জানো। তাহলে এই যে ইলেকট্রনগুলো বাইরের কক্ষে ঘুরছে, যদি তাহলে পরমাণু প্রাথমিক অবস্থায় কি? নিস্তড়িত। কারণ এখানে যত সংখ্যক আমরা জানি কি প্রোটন থাকে, তত সংখ্যক ইলেকট্রন থাকে, মানে প্লাস মাইনাস হয়, এটা নিউট্রন সাধারণভাবে। এবার ধরো কোনো কারণে এই বাইরের কক্ষের ইলেকট্রনকে আমরা বের করে দিলাম, ইলেকট্রনটাকে, তাহলে কি হবে? এখানে একটা ইলেকট্রনের ঘাটতি দেখা গেল। তাহলে ইলেকট্রনে যেহেতু ঘাটতি দেখা গেল, তার মানে কি এখানে পজিটিভ, মানে পির সংখ্যা বেশি হলো, মানে এটা তখন কি হলো? পজিটিভ হয়ে গেল। এর আধান তখন কি হলো? পজিটিভ হলো। আর যদি একটা বাইরে থেকে ইলেকট্রন যদি এখানে এসে ঢুকে যায় এই কক্ষে, তাহলে এক্সট্রা ইলেকট্রন হওয়ার জন্য সেখানে কি হয়ে যাবে? ঋণাত্মক হয়ে যাবে। বুঝতে পারলে? ধরো আমি একটা কাঁচকে ধরো আমি একটা কোনো এ দিয়ে ঘষলাম, ঘর্ষণ করলাম, তাহলে এরা তো অসংখ্য পরমাণু এরকম নিয়ে তৈরি প্রতিটা জিনিসই। তাহলে এই ঘর্ষণের ফলে কি হয়? বাইরের কক্ষের ইলেকট্রন এক্সচেঞ্জ হয়ে যায়, দেখা যাবে হয়তো এখান থেকে ইলেকট্রন এখানে চলে এলো, আর এখানে ইলেকট্রন কী হলো? এখানে যা ইলেকট্রন ছিল এখানে এর বাইরের কক্ষে চলে এলো, তাহলে এখানে ইলেকট্রন বেশি হয়ে গেল, আর এখানে দেখা গেলো ইলেকট্রনের ঘাটতি দেখা গেল, তাহলে এটা হয়ে গেলো পজিটিভ, আর এটা হয়ে গেলো নেগেটিভ। তাহলে বুঝতে পারলে যে বাইরে থেকে, বাইরের কক্ষের ইলেকট্রনকে যদি আমরা বের করে নিতে পারি, তাহলে সেটা হয়ে যাবে কি? পজিটিভ। আর ভিতরে তাহলে যেখান থেকে বেরিয়ে যাবে সেটা হয়ে যাচ্ছে পজিটিভ, যে পরমাণু থেকে। আর যেখানে এসে ঢুকলো সেটা হলো যেখান থেকে বেরোলো সেটা হচ্ছে ধনাত্মক, আর যেখানে ঢুকলো সেটা হচ্ছে ঋণাত্মক ইলেকট্রন। তো এটা তো একটা হচ্ছে না, এখানে একটা বস্তু কত সংখ্যক, এখানে একটা বস্তু কত সংখ্যক, একটা যে যদি আমি বস্তু ধরি, এটা যদি কাঁচের দণ্ড ধরলাম, বা আমি ধরো এরকম একটা সিল্কের ধরলাম, তাহলে এই যে জিনিসগুলো, তাহলে এগুলো অসংখ্য, মানে কয়েক কোটি পরমাণু এর মধ্যে রয়েছে, এখান থেকে ইলেকট্রন যাচ্ছে, আবার দেখা যাবে যে এখান থেকে হয়তো 150 ইলেকট্রন চলে এলো, এখান থেকে 150 ইলেকট্রন ধরো এখানে চলে এলো, তাহলে এর 150 সংখ্যক ইলেকট্রন, 1500 সংখ্যক ইলেকট্রন এর বেড়ে গেল, মানে এখানে এটা কি হলো? ঋণাত্মক হয়ে গেল। এর আধান কত হবে? 1500 ইন্টু তার ইলেকট্রনের আধানের সমান, যেটা আমরা দেখবো একটু পরে। আর এখানে আধান কমে গেল, তার মানে 1500 ইলেকট্রন বেরিয়ে গেছে, মানে কি এটা ধনাত্মক হয়ে গেল। বুঝতে পারলে? তাহলে এটাই হচ্ছে ইলেকট্রনীয় তত্ত্ব। তাহলে এটা তো আমি তো বোঝালাম, এটা তাহলে তোমরা লিখবে কীভাবে, বা ডেফিনেশন আকারে কীভাবে বলবে? দেখো, তড়িতের ইলেকট্রনীয় তত্ত্ব ব্যাখ্যাটা কীভাবে দেবে? স্বাভাবিক অবস্থায় পরমাণুর মোট আধান কি হয়? 0। কিন্তু যদি কোনো উপায়, যেমন আমি একটা উদাহরণ দিয়েছি ঘর্ষণ,
পরমাণুতে ইলেকট্রনের আধিক্য ঘটে, মানে ওখানে যদি ইলেকট্রন এসে ঢোকে তাহলে পরমাণুটা কী হয়ে যাবে, ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়ে যাবে। বুঝতে পারলে? দ্বিতীয় ক্ষেত্রে আবার কোনো পরমাণু থেকে এক বা একাধিক ইলেকট্রনকে বিচ্ছিন্ন করলে ইলেকট্রনের ঘাটতির দরুন পরমাণুটি ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়। এটাই হচ্ছে তড়িতের ইলেকট্রনীয় মতবাদ। মানে পরমাণু স্বাভাবিক অবস্থায় নিস্তড়িৎ, মানে তার আধান শূন্য। পরমাণু যদি ইলেকট্রন এসে ঢোকে, মানে ইলেকট্রনের আধিক্য ঘটে, তাহলে সেটা কী হয়ে যাবে, ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়ে যাবে। আর যদি ইলেকট্রনকে বিচ্ছিন্ন করে দেওয়া যায় তাহলে সেখানে কী হয়ে যাবে, ধনাত্মক তড়িৎগ্রস্ত হবে। বুঝতে পারলে? এটাই হচ্ছে ইলেকট্রনীয় তত্ত্ব বা মতবাদ। এরপর আমরা কি দেখব, এটা খুব গুরুত্বপূর্ণ, খুব ইন্টারেস্টিং জিনিস। দেখো, একটা পরমাণু ছিল, তাতে কি করা হলো, ধনাত্মক আধানে আহিত করে দেওয়া হলো। তাহলে বস্তুটির ভর, বস্তুটি যে প্রথম যে পরমাণুটা ছিল, তাহলে তার থেকে তার ভর বেশি হবে না কম হবে, কীভাবে ব্যাখ্যা করবে? দেখো, বলেছে একটা ধনাত্মক আধানে আহিত হয়েছে একটা বস্তু, তাহলে তার যে প্রথমে যে পরমাণুটা ছিল, তাহলে সেই পরমাণুর থেকে তার ভর বেশি হবে না কম হবে? দেখো, ধনাত্মক আধানে আহিত হয়েছে মানে কি, ইলেকট্রন বেরিয়ে গেছে। ধরো একটা পরমাণু ছিল, এই পরমাণু থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, হ্যাঁ, বা তাহলে তাই এটা ধনাত্মক হয়েছে। যেহেতু দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে 2 × ইলেকট্রনের ভর কমে গেছে। তাহলে বুঝতে পারলে? তাহলে ধনাত্মক হওয়া মানে সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে যাওয়া, আর ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে তাহলে ধনাত্মক আধানের ভরটা কী হবে, নিরপেক্ষ অবস্থায় থাকা ভরের থেকে কী হবে, নিরপেক্ষ থাকা অবস্থায় ভরের থেকে কম হবে। যেহেতু ইলেকট্রন বেরিয়ে গেছে, মানে যত সংখ্যক ইলেকট্রন বেরিয়ে গেছে তত সংখ্যক ইলেকট্রনের ভরের মানে মতো কম হবে, মানে মানটা খুবই কম। মানে তাও যদি বিচার করা যায় যে নিরপেক্ষ অবস্থায় থাকা মানে যে আছে বস্তুটা, তার ধনাত্মক আধান যদি আহিত হয়ে যায়, তাহলে ধনাত্মক আধান আহিত হলে নিরপেক্ষ থেকে কম হবে, কারণ যেহেতু ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে ধনাত্মকে। আচ্ছা, এবার উপরন্তু যদি বলা যায় আবার ঋণাত্মক আধানে যদি হয়, তাহলে সেখানে ইলেকট্রন ঢুকছে, তাহলে যত সংখ্যক ইলেকট্রন ঢুকেছে তত সংখ্যক ভর বেড়েছে, ইলেকট্রনের ভরটা বেড়েছে। যদি 5টা ইলেকট্রন ঢুকে, তাহলে ইলেকট্রনের ভর যত, তার 5 × 5 যত হয়, যত গ্রাম হয় তত গ্রাম বেড়েছে। তো এখানে তাহলে কী হবে, বৃদ্ধি পাবে। বুঝতে পারলে? এটা কিন্তু এমসিকিউতে তোমাদের আসতে পারে। এর পরের প্রশ্ন কি বলেছে, এটা হচ্ছে আধান। আধান কি রাশি? আধান হচ্ছে একটি স্কেলার রাশি। যেহেতু আমরা বীজগাণিতিক যোগফল করতে পারি এবং এর নির্দিষ্ট কোনো দিকের ব্যাপার নেই, তাই এটা হচ্ছে স্কেলার রাশি। আধানের মাত্রীয় সংকেত, আধানে কি হয় না, আধান আমরা দেখব কিউ সমান আইটি। তাহলে আধান সমান হলো কিউ সমান আইটি। আবার অনেক জায়গায় এটিও লেখা থাকে, অনেক বইতে আবার বিভিন্ন জায়গায় এটি লেখা থাকে, অনেক জায়গায় এটি লেখা থাকে, অনেক জায়গায় সিটি লেখা থাকে। যেটা খুশি, আইটি এটি এটা বেশি প্রচলন, তো এটা তোমরা যেটা খুশি লিখতে পারো। এর পরের প্রশ্ন, আধানের একক। আধানের এসআই একক কি না, আধানের এসআই একক হচ্ছে কুলম। সিজিএস একক কি না, সিজিএস একক হচ্ছে ইএসইউ বা স্ট্যাট কুলম। 1 কুলম সমান কত হবে না, 3 × 10⁻, 1 কুলম হচ্ছে 3 × 10⁹ স্ট্যাট কুলম। এটাও কিন্তু এমসিকিউতে আসে। 1 কুলম সমান কত স্ট্যাট কুলম না, 3 × 10⁹ স্ট্যাট কুলম। এরপরে কি আছে না, সিজিএস পদ্ধতিতে আধানের তড়িৎ চুম্বকীয় একক, যেটা তোমাদের বলেছিলাম আমি এক্ষুনি, এএমইউ বা অ্যাব কুলম বা এফসি, এটা কিন্তু তোমাদের আসে। তাহলে সিজিএস পদ্ধতিতে কি বলবে, সিজিএস পদ্ধতিতে আধানের তড়িৎ চুম্বকীয় একক হলো অ্যাব কুলম বা ইএমইউ। ইএমইউ বললে তোমরা সহজেই বলতে পারবে, কিন্তু অ্যাব কুলমটা তোমরা সচরাচর ব্যবহৃত করো না, তাই অ্যাব কুলম বললে তোমরা বুঝতে পারো না কি বলতে চাইছে। তাহলে এটাই হচ্ছে সিজিএস পদ্ধতিতে আধানের তড়িৎ চুম্বকীয় একক। তাহলে 1 অ্যাবস মানে কত হচ্ছে 3 × 10⁻10 স্ট্যাট কুলম, আর অ্যাব কুলম সমান কত হচ্ছে 10 কুলম। তাহলে 1 অ্যাব কুলম সমান 3 × 10⁻10 স্ট্যাট কুলম, আর 1 অ্যাব কুলম সমান হচ্ছে 10 কুলম। বুঝতে পারলে? এর পরের প্রশ্ন, একটি ইলেকট্রনের আধান সিজিএস পদ্ধতিতে কত না, ব্যবহার করলে লিখবে -4.8 × 10⁻10 ইএসইউ আধান। আর এসআইতে আমরা সবাই জানো -1.6 × 10⁻−19 কুলম। তাহলে সিজিএসএ হচ্ছে এটা ইএসইউ আধান, আর এটা হলো মানে সিজিএসএ হলো
4.8 -4.8 × 10⁻10 ESU আধান, আর এসআইতে হচ্ছে -1.6 × 10⁻19 কুলম। বুঝতে পারলে? এর পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখবে তোমাদের কেমিস্ট্রি তো এই টার্মটা ইউজ হয়। তো এটা কি হবে না, 1 মোল ইলেকট্রনের আধান। তাহলে আমরা আগে দেখি একটি ইলেকট্রনের আধান কত না, একটা ইলেকট্রনের আধান হচ্ছে 1.6 × 10⁻19 কুলম, এটা আমরা জানি। এরপরে কি না 1 মোল ইলেকট্রন, 1 মোল ইলেকট্রন কি হয়, 1 মোল ইলেকট্রন মানে হচ্ছে 6.023 × 10⁻23 ইলেকট্রন। 1 মোল ইলেকট্রন মানে হচ্ছে 6.023 × 10⁻23 ইলেকট্রন। এবার 1 মোল ইলেকট্রনের আধান, তাহলে আমরা 1 মোল সমান পেয়ে গেছি এত ইলেকট্রন। তাহলে এবার 1 মোল ইলেকট্রনের আধান কত হবে না, একটা ইলেকট্রনের আধান হচ্ছে এত, আর 1 মোল মানে হচ্ছে এতগুলো ইলেকট্রন, তাহলে এত ইলেকট্রন ইন্টু এইটা, তাহলে এতটি ইলেকট্রনের আধানের সমান। তাহলে একটা ইলেকট্রনের আধান কত, এইটা, তাহলে এতটা ইলেকট্রন কত হবে, এইটা ইন্টু এটা গুণ হয়ে যাবে। তাহলে 6.023 × 10⁻23 ইন্টু 1.6 × 10⁻19, এটা গুণ হলে প্রায়, গুণ হলে একটু কম পাবে, কিন্তু প্রায় এখানে একটা স্ট্যান্ডার্ড মান ধরে নেওয়া হয়েছে, প্রায় এই জন্য চিহ্নটা দিয়েছি, 96,500 কুলম। এটা হচ্ছে 1 মোল ইলেকট্রনের আধান হচ্ছে 96,500 কুলম। আর এটাকেই বলা হচ্ছে 1 ফ্যারাডে তড়িৎ, একে বলা হয় 1 ফ্যারাডে তড়িৎ। 96,500 কুলমকে 1 ফ্যারাডে তড়িৎ। দেখবে যারা এইচএসে যাবে, যখন কেমিস্ট্রিতে এই টার্মটা তোমাদের কিন্তু প্রচুর ইউজ হবে। বুঝতে পারলে? তাহলে 1 মোল ইলেকট্রনের আধান হলো 96,500 কুলম। বুঝতে পারলে কীভাবে বের করতে হয়? আচ্ছা, এরপরে তড়িৎ দুই ধরনের, একটা হচ্ছে স্থির তড়িৎ, যেটাকে বলেছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি। স্ট্যাটিক কি না বুঝতে পারছো, স্থির। তাহলে স্ট্যাটিক হচ্ছে যে তড়িৎ উৎপত্তিস্থলে স্থির থাকে, এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না, মানে যার মুভমেন্ট হয় না আধানের, সেটাই হচ্ছে স্থির তড়িৎ। এই যে বললাম, যেমন অ্যাম্বারকে পশম দিয়ে ঘষলে যে জিনিসটা তোমরা পাচ্ছ, এই ধরনের জিনিসটা হচ্ছে স্থির তড়িৎ। আগেকার দিনেও যে পেট্রোল বোঝাই গাড়িতে স্থির তড়িতের জন্য স্ফুলিঙ্গ তৈরি হতো, তো সেই জন্য শিকল দেওয়া থাকতো যাতে সহজে ট্রান্সফার হয়ে যেত, কিন্তু ট্রান্সফারটা কিন্তু স্থির তড়িৎ নয়, ওই যে তৈরি হচ্ছে একটা জায়গায়, সে কিন্তু মুভমেন্ট হচ্ছে না, সেটা হচ্ছে স্থির তড়িৎ। কন্ডাক্টর লাগিয়ে দিলে সেটা চলে গেল বাইরে, কিন্তু যতক্ষণ না হচ্ছে সেটা হচ্ছে স্থির তড়িৎ। তাহলে যে তড়িৎ উৎপত্তিস্থলে স্থির অবস্থায় থাকে, এক স্থান থেকে অন্যত্র যেতে পারে না, সেটা হলো স্থির তড়িৎ। দ্বিতীয় হচ্ছে চলতড়িৎ, যেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি, যেটা তোমাদের পাঠ্য বিষয়। তাহলে সেটা কি না, যে তড়িৎ পরিবাহীর মধ্য দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে তাকে বলা হয় চলতড়িৎ। বুঝতে পারলে? যে তড়িৎ মানে পরিবাহীর মধ্য দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে সেটাকে বলা হচ্ছে চলতড়িৎ। তো এইখানে প্রাথমিক যে তোমাদের চ্যাপ্টারটায় আলোচনা করলাম, এখান থেকেও তোমাদের প্রশ্ন আসে এবং বেসিক কনসেপ্টটা একটু ক্লিয়ার আশা করি করতে পারলাম। এরপরে আস্তে আস্তে প্রতিটা পার্টই তোমাদের আলোচনা করে দেবো। যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে আমার এই ভিডিওর কমেন্টে গিয়ে জানাবে, আর পড়াশোনাটা একটু করে যাও। আর দেখবে যে আমি এর সাথে সাথে প্রতিটা পার্টের শেষ হওয়ার সাথে সাথে অঙ্কগুলো করে দেবো, ওগুলো তোমরা খাতাতে লিখে প্র্যাকটিস করে যাও। তো বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।